আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি কর্মব্যস্তময় দিনের কিছু অংশ নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম। সবাই কেমন আছেন একটু বলুন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমিও আমার পরিবার ভালো আছি। একেবারে কিচেনের সিঙ্ক থেকে আপনাদের সাথে গল্প করা শুরু করেছি। এটার পিছনেও একটা কারণ আছে। প্রায় 3 দিন হয়ে গেল খালা আসেনি। খালার প্রচণ্ড নাকি চোখ আর মাথায় ব্যথা, তার চোখের পাওয়ার আপ ডাউন করছে, প্রেশার আপ ডাউন করছে, চোখের চশমা পাল্টাতে হবে এবং এই ধরনের যাবতীয় কথাবার্তার কারণেই খালা বেশ ছুটির আমেজে আছে। হয়তোবা সত্যি তার শরীরটা খারাপ, আমি মানুষকে সন্দেহ করব না, কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। তো কী আর করা, যেহেতু নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে, তো আমি চট জলদি সকালে নাস্তা শেষ করে যেটা প্রথমেই করে ফেলি, সিঙ্কটাকে খালি করে ফেলে সিঙ্কটাকে গুছিয়ে নিয়ে বাকি কাজগুলো শুরু করি। অন্যদিকে কিন্তু আমি আজকে যা যা রান্না করব সেগুলো ডিফ্রস্ট করতে দিয়েছি, পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি। আজকে মুরগি রান্না হবে সেটা, এবং আরও যে টুকিটাকি কাজ আছে সেগুলোও করব। তো আমার কাজ, আমার গল্প তো চলতেই থাকবে। আপনাদের কি খবর একটু বলুন। 2-4টা সাংসারিক জিনিস কিনবো বলে আজকে একটুখানি তাড়াহুড়োয় আছি। ইতিমধ্যে বড় মেয়ে তার কোচিংয়ে চলে গেছে, ছোটো জনের আজকে স্কুল বন্ধ, বৌদ্ধ পূর্ণিমা, সেই জন্য। আর আমি ভাবলাম তাহলে এদিকে সকালের কাজগুলো তাড়াতাড়ি শেষ করে বাইরের যে কাজগুলো আছে সে কাজগুলো করব। আর এতক্ষণে নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন বাইরে কেন যেতে চাচ্ছি, কি কিনতে যেতে চাচ্ছি। সংসারের দুটো প্রয়োজনীয় জিনিস কিনবো বলেই বের হতে চেয়েছি। আর সেই জন্যই তো ওমেন্স পাওয়ার মোড অন করে দিয়ে যত স্পিডে সম্ভব সব কিছু তাড়াতাড়ি ধুয়ে শেষ করে ফেলছি। কিন্তু তার আগে মনে পড়লো আমার ভুটান থেকে আরও একটা মশলার বক্স এসেছে, এবং আমার কিছু শুকনো মশলা সেগুলোতে তুলে রাখলে পরবর্তীতে কাজ করতে আমারই আরাম হবে। আর তাই ভাবছি এই মাজা ঘষাগুলো সব শেষ করে দিয়ে প্রথমে আগে মশলার বক্সটাকে রিফিল করব, তারপর না হয় যা করার করে নেব। সব আপুরা খুব সুন্দর করে শাক সবজি সংরক্ষণ করছেন, মটরশুঁটি, টমেটো, কাঁচামরিচ, এই ধরনের অনেক কিছুই অনেকে সংরক্ষণ করছেন। একে তো এটা এই সিজনের পর পাওয়া যাবে না, আবার অন্যদিকে একটু দামটাও এখন রিজনেবল। তো আমি সেটা চিন্তা করে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার যদি একটা ডিপ থাকতো তাহলে আমিও কিছু প্রয়োজনীয় জিনিস সংরক্ষণ করতে পারতাম। আর এই সময় যেহেতু দামটাও একটু কম, কিছু জিনিস সংরক্ষণ করে রাখলে নিশ্চয়ই পরবর্তীতে সেগুলো কাজে আসবে। তো সেই কথার ভিত্তিতেই তিনি রাজি হয়ে গেলেন, বললেন চলো তোমাকে ডিপ কিনে দিই। আপনারা তো জানেন গত একটা পর্বে আমি বলেছি যে আমি ডিপ ফ্রিজ দেখতে ওয়ালটন গিয়েছি, তবে আমার সেখান থেকে আর ডিপ ফ্রিজটা কেনা হয়নি, কারণ একটা মিশ্র অভিজ্ঞতা এবং মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়েই আমাদের সময় কাটছিল। কেউ বলছিল ওয়ালটন খুব ভালো, আবার কেউ বলছিল আগের মতন সেরকম নেই, প্রথম দিকে ওয়ালটনের ডিপ ফ্রিজগুলো যত ভালো ছিল এখন আর সেরকম নেই। তো আমরা আসলে ডিসাইড করে উঠতে পারছিলাম না ঠিক কোন ফ্রিজটা কিনবো, ডিপ ফ্রিজটা কিনবো এবং কোথায় রাখবো। একটা জায়গা তো আপনাদেরকে সেদিন একটু দেখালাম, আর তারপরে যদি একটু বড় সাইজ কিনি তাহলে সেটা কোথায় রাখবো, এরকম বিভিন্ন বিষয় আশয় নিয়ে 2-3টা দিন আমাদের মাথার মধ্যে হাজার রকমের প্রশ্ন ঘুরছিল, নিজেরা ডিসকাস করছিলাম, পরিচিত জনের সাথে কথা বলছিলাম, এবং সব কিছু শেষে গিয়ে আমরা একটা ডিপ ফ্রিজ কিনেই ফেলেছি। তো কি কিনেছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তার আগে এই অংশটা দেখুন। এটা হচ্ছে আমার একদম প্রথম দিকে যারা ভিউয়ার তারা চেনেন এই মশলার বাক্সটা। ভুটানে আমি এটা রেখে চলে এসেছিলাম, এবার আমার হাজব্যান্ড এবং আমরা নিয়ে এসেছি। এটার মধ্যে ভাবছি সব আস্ত গরম মশলাগুলো রাখবো, যেমন এলাচ, দারচিনি, লং, কালো গোলমরিচের গুঁড়ো, স্টার মশলা, জয়ফল, জয়ত্রী, এই টাইপের মশলাগুলো এখানে রাখবো। আর এরকম একটা মশলার বক্সে সব মশলাগুলো যদি ঠিকঠাক মতন গোছানো থাকে, জাস্ট রান্নার সময় বের করে নিয়ে অ্যাড করে দিলেই হলো। আসলে কাজটাও খুব ইজি হয়ে যায় এবং খুব সময় সাশ্রয় হয়ে যায়। তা না হলে এক এক বক্স থেকে বের করো, আবার সেগুলো মুখা লাগাও, আবার গোছাও, মানে সে আরেক ঝামেলা। তো এই বক্সটা আসাতে আমার এই ঝামেলাটা একটু কমে গেল। আমি এখন সুন্দর করে এই বক্সের মধ্যে গোটা মশলাগুলো রাখতে পারবো, আর আরেকটা যে মশলার বক্স আছে সেখানে গুঁড়ো মশলাগুলো রাখতে পারবো। তো ওই দিকের কাজ কিছুটা গুছিয়ে এখানে আসলে অফ ক্যামেরায় আমি কিছু কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম।
যে একদিক দিয়ে ওয়াশিং মেশিনের কাজটা হতে থাকুক, অন্যদিকে আমি মাজা ঘষা এই সব আদার্স কাজগুলো শেষ করি, যাতে কাপড়গুলো শুকোতে বের হয়ে যেতে পারি। এছাড়াও এর মধ্যেই আমি যেটা করেছি, চিকেন রান্না বসিয়ে দিয়েছি, অন্যদিকে একটুখানি লাউ শাক ভাপ দিয়ে রাখা ছিল ফ্রিজে, সেটাকেও বের করেছি যে শাকটা একটু ভাজি করব। সাহেব দেশে আসার পর আমার যে সুবিধাটা হয়েছে, আমরা এখন প্রতিদিন হয় শাক, নয় কোনো একটা ভর্তা, নাহলে কোনো একটা সবজি, মানে আরাম করে খেতে পারছি। আগে তো একা খেতে হতো, ইচ্ছে করতো না, মন খারাপ লাগতো যে আর কত একা একা খেয়ে শেষ করা যায়। কিন্তু এখন যেটা হয়েছে, যে আমরা দুজন মিলে মোটামুটি আগ্রহ সহকারে পুরোটা শেষ করে ফেলতে পারছি। তো জলদি এই কাপড়গুলো শুকাতে দিয়ে তারপর আমি বের হয়ে যাব। আসলে ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি কাজগুলোকে শেষ করবার জন্য। কাজের খালা নেই, তার মধ্যে স্কুল ডিউটি, কোচিং ডিউটি আছে, তার মধ্যে রান্না করা, ঘর পরিষ্কার করা, মানে একদম বিশ্রী অবস্থা। 2 দিন ঘর ঝাড়ু দিয়ে রেখেছিলাম, কিন্তু 3 দিন যখন হয়ে গেছে তখন ভাবলাম আজকে ঘরটা মপ না করলেই না। কিন্তু আসলে অনেক কঠিন হয়ে যায়। মনে হয় আমার সংসারের কাজ পারবো না কেন, অবশ্যই আমি পারবো, পারছিও, আমি সেটাকে অস্বীকার করছি না। কিন্তু ওই যে বাইরের ডিউটিটা, সেটা করার জন্যই না আসলে অনেক ডিস্টার্ব হয়ে যায় কাজ করতে। তো আপনাদের সাথে গল্প করতে করতে ওদিকে কাপড়গুলোকে আমি শুকা দিয়ে এইখানে একদম রান্নার শেষ পর্যায়টা আপনাদের সাথে শেয়ার করছি। দয়া করে আমার এই কাল্লা ফ্রাই প্যানের দিকে আপনারা নজর দিবেন না, আপনারা সবজি এবং শাকের দিকে নজর দিন। আমি কাপড় শুকা দিতে গিয়েছিলাম, এদিকে এসে দেখি পেঁয়াজের সত্যানাশ হয়ে গেছে। তো তাড়াহুড়া করে শাকগুলো দিয়ে এখানে শাকটা ভাজি করে নিয়েছি। আর পেঁয়াজের দিকে তাকিয়েও আমার খুব বিরক্ত লাগছে, ভাবছিলাম এই ক্লিপগুলো দেখাবো না, কিন্তু ভাবলাম না, আমার এই লাইফস্টাইলটাই আমি আপনাদের কাছে দেখাবো, যে আমার লাইফে ভালো মন্দ খারাপ যাই হোক না কেন সব কিছু একটু একটু আপনাদের সাথে শেয়ার করব। তবে এমন কোনো কিছুই আমি কখনো শেয়ার করব না যেটাতে আপনারা কষ্ট পান। আমার কষ্ট, বড় কষ্ট, ছোট কষ্ট যাই থাকুক, সেটা আমার থাকুক। কিন্তু এই ধরনের খামখেয়ালির কাজ আমার মতন কারা কারা করেন একটু বলবেন তো। চলে এসেছি স্মার্ট র্যাঙ্কসের একটা শোরুমে। আমার ওয়াশিং মেশিনটাও আমি এখান থেকেই কিনেছিলাম। তো আমার হাজব্যান্ডকে আমি বললাম ওয়ালটন নিয়ে, আসলে আমরা দুজনেই যেহেতু খানিকটা কনফিউজড, চলো আমরা এক কাজ করি, আমরা একটু স্মার্ট র্যাঙ্কসটা ভিজিট করি। তো এখানে এসে মোটামুটি একটা ডিপ ফ্রিজ আমাদের অনেক পছন্দ হয়ে গেছে। তো সেই ডিপ ফ্রিজটা নেবার পর মুখ ফুসকে আমি সালমা এমন একটা বেকুব মার্কা কথা বলে ফেলেছি, যেটা শুনে এখানকার কাস্টমার কেয়ারের ভাইয়ারা ভীষণ পুলকিত হয়ে গেছে। এবং পুলকিত হয়ে তারা যে কতভাবে মোটিভেটেড করে আমাদেরকে দিয়ে টিভিটা কিনিয়েই ফেললো, সেই ইতিহাস না হয় আরেক দিন বলা যাবে। ঘটনা হচ্ছে, তারা যখন বিল করছিল তখন আমি বললাম আপনাদের কাছ থেকে আমি ওয়াশিং মেশিন নিয়েছি, এখন ডিপ ফ্রিজটাও নিচ্ছি, ভবিষ্যতে একটা টিভিও নেব, তো আপনারা আমাকে একটু কমিয়ে দিবেন। বলেছি তো সর্বনাশ করেছি। সাথে সাথে তারা আমার হাজব্যান্ডকে বোঝানো শুরু করলো কী ধরনের ফিচার এখন আছে, কোন ফিচারটা মার্কেট থেকে চলে যাচ্ছে, টিভির দাম কেমনে করে বেড়ে যাচ্ছে, এখন যে দামে আছে তার থেকে 6 মাস পরে কী দাম হবে, হেন তেন হাজারটা কথা। তো কী আর করা, সেই সব বক্তৃতা শুনে আমার হাজব্যান্ড এতই মোটিভেটেড হয়ে গেল যে সে ডিপ ফ্রিজের সাথে একটা টিভিও কিনে ফেলেছে। এবং এই দুটো কেনার পর হঠাৎ করে তার রিয়েলাইজ হয়েছে যে আমরা 33,000 টাকার ফ্রিজ কিনতে গিয়ে মোটামুটি লাখখানিকের উপরে বাজার করে চলে এসেছি। কী আর করা, এখন আমি খুব ভীত ভীত অবস্থায় আমার বসন্ত পারি করছি। আগামীকালকে ভ্যালেন্টাইন্স, জানি না ভ্যালেন্টাইন্সটাও কি এরকম ভীত ভীত পর্যায়ে আমাকে পারি হতে হয় কি না। আবার অন্যদিকে আমার মেয়েরা তো খুশিতে নাচছে, তারা বলছে মাশাআল্লাহ আমাদের পছন্দ মতন একটা টিভি চলে এসেছে। তো এই যে লোকজন সব চলে এসেছে, তারা এদিকে টিভি এবং ওইদিকে ডিপ ফ্রিজ দুটোই সেট করে দিচ্ছে। এগুলো সেট করা শেষ হলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্যানাসোনিকের 200 লিটারের এই ডিপ ফ্রিজটা নিয়েছি। এটুকুতেই আমার ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ আমার এই দিকে বড় ফ্রিজটা যেটা আছে সেটা ডিপে তো কিছু জিনিস থাকলোই, সাথে এখানে এটা রইল। তবে আমি যেরকম ভাবছিলাম যে এই ডিপ ফ্রিজ এখানে ফেলবার পর চেয়ার টেনে বসতে মনে হয় আমাদের অনেক কঠিন হবে, কষ্ট হবে, আল্লাহর রহমতে সেরকম হয়নি। বেশ অনেকটা জায়গা আছে যেখানে ইজি চেয়ারটা সরিয়ে বসা সম্ভব, এবং ডিপের কোনো ক্ষতি হবে না, ডিপের গায়ে লাগবে না। তো এইটুকু জায়গার কারণে আমি এই সাইজটাই নিয়েছি।
চাইলে হয়তো আরেকটু বড় সাইজ নেওয়া সম্ভব ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার যতটুকু স্পেস আছে সেই স্পেস অনুযায়ী এই সাইজটাই পারফেক্ট। আমার বেডরুমের পাশে, বেডরুম থেকে বের হলেই দরজার পাশে এই যে এখানে হচ্ছে ডিপ ফ্রিজটা, আর আমার ওই কর্নারটাতে আছে আসলে আমার ওয়াইফাই। তো আর এদিকে এই যে এই টিভিটা আমি লাগালাম, এই টিভিটা হচ্ছে স্যামসাংয়ের, এবং এটা 50 ইঞ্চের একটা টিভি, 4K ডি সিরিজের। তো টিভিটা পেয়ে আমিও খানিকটা খুশি, আমার মেয়েরা তো ব্যাপক খুশি, আমার হাজব্যান্ডও খুশি, কিন্তু যখন টাকার অ্যামাউন্টটা মাথায় আসছে তখন তো একটু মনে খচখচ করছেই। তো নিজেকে নিজেই বললাম যে একটা হচ্ছে আমার ফাল্গুনের গিফট, আরেকটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স গিফট, কিন্তু এই কথা তো হাজব্যান্ডের সামনে বলা যাবে না। তো নিজের মনকে নিজে এসব বলে সান্ত্বনা দিচ্ছিলাম আর মুচকি মুচকি হাসছিলাম। আর আজ টিভি কিনতে যাওয়ার সময় যে একখান হাস্যকর কাজ করেছি সেটা আপনাদের সাথে আমি আগামী পর্বে অবশ্যই শেয়ার করব। তো আজ এই পর্যায় থেকেই বিদায় নিচ্ছি। আমার ইউনি খুব উদাস নয়নে উপরে ওই কোণাটায় একটা কাক বসে আছে, তার দিকে তাকিয়ে আছে। ইউনিকে একটু না দেখালে অনেক আপুদেরই মনটা একটু খারাপ হয়ে যায়, তাই ইউনিকে দেখিয়েই এই পর্যায় থেকে বিদায় নিচ্ছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আজ তাহলে এই পর্যায় থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।